অনেকদিন আগেকার কথা। মঙ্গলপুর নামের একটি ছোট গ্রামে দুই বোন থাকত। তাদের ভেতরে অনেক ভালোবাসা ছিল। ছোটবেলায় ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়। বড় বোন রাধা লোকেদের বাড়িতে কাজ করে নিজের আর নিজের বোনের পেট ভরত। একদিনের কথা। রাধা, এমন কতদিন চলবে? রোজ রোজ খাবার সমস্যা। না তো আমরা ভালোভাবে খেতে পারি আর না পড়তে পারি। আমিও কি করতে পারি বোন? আমি তো এই কাজ ছাড়া আর কোনো কাজও জানি না। রাধা, কেননা আমিও তোমার সাথে বাড়ি বাড়ি গিয়ে কাজ করি। খবরদার, এখন তোর পড়াশোনা করার বয়স, আর তুই ঘরে ঘরে গিয়ে কাজ করার কথা বলছিস? আরে, আমি তোকে পড়াশোনা করিয়ে টিচার বানাতে চাই। রাধার কথা শুনে সীতা চুপ করে যায়। ও কিছু বলে না, আর গিয়ে চুপচাপ শুতে চলে যায়। কি করবো এই মেয়েটার? এ তো কিছু বোঝেই না। আমি তো একে পড়াশোনা করাতে চাইছি, কিন্তু এ হয়েছে কাজ করার জিদ করছে। আর তার পরের দিন, সীতা, সীতা, আমি কাজ করতে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আর কাউকে ঘরে আসতে দিও না। ঠিক আছে রাধা, তুমি নিশ্চিন্ত হয়ে নিজের কাজে যাও। রাধা নিজের মালকিনের বাড়িতে কাজ করতে যায়। বাড়ির কাজ শেষ করে বিকেলবেলায় নিজের মালকিনের কাছ থেকে টাকা চায়। মালকিন, আমার কিছু টাকা চাই, আমাকে কিছু টাকা দিয়ে দাও। আরে, পরশুই তো তোকে টাকা দিয়েছিলাম, তাহলে এত তাড়াতাড়ি তোর টাকার দরকার কেন পড়ছে? আসলে মালকিন, আমাকে আমার বোনের জন্য বই কেনার আছে। এখন আমার কাছে টাকা ফাঁকা নেই। আর কি করবি? নিজের বোনকে পড়িয়ে আর রোজ রোজ তুই টাকা চাস? আমি দিতে পারবো না। তোর কাজ করার হলে কর, না হলে যা এখান থেকে, বুঝলি? মালকিন, আপনি এমন বলবেন না। আমি আমার বোনকে পড়াশোনা করিয়ে টিচার বানাতে চাই। এখন তুই ওকে টিচার বানা বা যা ইচ্ছে বানা, আমার কাছে টাকা নেই। দেখ, আমি রোজ রোজ তোকে টাকা দিতে পারবো না, আর কাল থেকে তুই কাজে আসবি না। আরে মালকিন, আপনি এমন বলবেন না। আপনি কাজ না করালে আমাদের ঘর কিভাবে চলবে? সেটা আমি জানি না। এখন তুই যা এখান থেকে, চল বেড়া, ফট। রাধা সেখান থেকে মন খারাপ করে যখন বিকেলবেলা কাজ করে ফিরতে থাকে, তখন সে পুরো রাস্তায় এইটাই ভাবতে থাকে যে যখন সীতা আমার থেকে টাকা চাইবে, তখন আমি কোথা থেকে দেব, আর ওকে কিভাবে বলবো যে মালকিন আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। রাধা এটা ভাবতে ভাবতে সেখানে রাস্তায় একটি গাছের তলায় বসে পড়ে আর কাঁদতে শুরু করে। রাধা যে গাছের তলায় বসে কাঁদছিল, গাছের উপরে বসে থাকা একটা ডাইনি রাধাকে কাঁদতে দেখে ফেলে। তখনই ডাইনি রাধার সামনে এসে যায়। ডাইনি, ডাইনি! রাধা ডাইনিকে দেখে পালাতে শুরু করে। আরে আরে, পালিও না, আমার থেকে ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। কিন্তু তুমি তো ডাইনি, আমি কি করে মানবো যে তুমি আমাকে কিছু করবে না? হ্যাঁ, আরে সত্যি কিছু করব না। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তুমি কাঁদছিলে কেন? রাধা তারপরে ডাইনিকে সব কথা জানায়। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন শুধু তুমি নিজের বাড়ি যাও। রাধা যখন নিজের বাড়ি যাচ্ছিল, তখন ডাইনিও রাধার পেছন পেছন ওর বাড়ি চলে যায়। কিন্তু রাধা এই কথাটা জানতে পারে না যে ডাইনি ওর সাথে সাথে ওর বাড়ি এসে গেছে। রাধার বাড়ি আসতেই সীতা রাধার কাছ থেকে টাকা চায়। রাধা, তুমি নিজের মালকিনের কাছ থেকে টাকা চেয়ে এনেছো? আসলে রাধা, মালকিন আমাকে টাকা দেওয়ার জন্য বারণ করে দিল, কিন্তু তুই চিন্তা করিস না বোন, আমি কোথার না কোথার থেকে টাকা নিশ্চয়ই ব্যবস্থা করে দেব। রাধা মনে মনে ভাবে যে আমি সীতাকে কিভাবে বলবো যে মালকিন আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। রাধা, কি হয়েছে? আজ তুমি এত মন খারাপ করছো কেন? কিছু হয়েছে কি? রাধা সীতার কথা শুনে কাঁদতে শুরু করে। আর তারপর ওকে বলে যে মালকিন ওকে কাজে আসতে বারণ করে দিয়েছে। তখনই রাধা সীতাকে বলে, আচ্ছা তুই এইসব ছাড়, আমি তোর জন্য কিছু বানিয়ে আনছি। রাধা রান্নাঘরে গিয়ে দেখে, আরে রান্নাঘরে তো রান্না করার মতন কিছুই নেই, সব জিনিস শেষ হয়ে গেছে। আরে আমি সীতাকে কি খাবার দেব? তখনই রাধা রান্নাঘরের উপরে রাখা কৌটো নাবায়। এখন দেখে যে ভেতরে অল্প একটু চাল রাখা ছিল, যেটা দিয়ে সীতার পেটও ভরবে না।
আমি সীতাকে এটাই বানিয়ে খাইয়ে দেব। রাধা সীতাকে সে অল্প একটু রাখা চালই বানিয়ে খাইয়ে দেয়। এই নে সীতা, আজ এই ভাতটা খেয়েই কাজ চালিয়ে দে, আজ এইটাই আছে। সীতা দেখে যে রাধা নিজের থালা আনে না। রাধা, তোমার থালা কোথায়? রাধা কিছু বলে না। সীতা সব বুঝে যায়। আরও ভাতে জল মিশিয়ে অর্ধেক রাধাকে দিয়ে দেয় আর অর্ধেক নিজে খেয়ে নেয়। খাবার খেতে খেতে সীতা কাঁদতে শুরু করে দেয়। সীতা, তুমি কেঁদো না, আমরা কিছু না কিছু করেই নেব, যাতে কি আমরা পেট ভরে খাবারটাও খেতে পারবো। তখনই সীতার মাথায় একটা আইডিয়া আসে। কেমন হবে যদি তুমি আমার স্কুলের বাইরে চিলি পটাটো বিক্রি করো? স্কুলের সামনে একটি আন্টি খাবারের জিনিস বিক্রি করে, ওনার অনেক ইনকাম হয়। তাহলে তুমিও স্কুলের বাইরে চিলি পটেটো বিক্রি করতে পারো তো। কিন্তু তোর স্কুলের সামনে চিলি পটেটো বিক্রি করাটা ঠিক হবে? তোর অদ্ভুত লাগবে না? না রাধা, আমার কেন অদ্ভুত লাগবে? ঠিক আছে, কাল থেকে আমি চিলি পটেটো বিক্রি করব। তারপর দুই বোনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। অর্ধেক রাতে সীতার পেট না ভরার কারণে ওর অনেক জোরে খিদে পেয়ে যায়। রাধা, আমার অনেক জোরে খিদে পাচ্ছে, আমার পান্তা ভাতটা দিয়ে পেট ভরেনি, মনে হচ্ছে আজ জল খেয়ে পেট ভরতে হবে। রাধা রান্নাঘরে জল খেতে যায়, আরও সেখানে গিয়ে দেখে যে রান্নাঘরে বিভিন্ন ধরনের খাবার রাখা আছে। রাধা খাবার দেখে অনেক খুশি হয়ে যায় আর দুই বোনে পেট ভরে খাবার খায়। আর পরের দিন সকালবেলায় রাধা উঠে তাড়াতাড়ি চিলি পটাটো বানানোর সরঞ্জাম তৈরি করে। যখন চিলি পটাটো বানানো তৈরি হয়ে যায়, সীতা, আমি চিলি পটাটো বিক্রি করতে যাচ্ছি, তুমি সময় মতন স্কুল চলে যাও কিন্তু, ঠিক আছে? ঠিক আছে রাধা। রাধা স্কুলের বাইরে চিলি পটাটো বিক্রি করতে শুরু করে। চিলি পটাটো নিয়ে নাও, গরম গরম চিলি পটাটো নিয়ে নাও, এসো এসো, তাড়াতাড়ি এসো, একদম টাটকা গরম গরম, যে খাবে সে আঙ্গুল চেটে ফেলবে। জলদি জলদি আসো, চিলি পটাটো খেয়ে নাও। দিদি, এক প্লেট চিলি পটাটো দিয়ে দাও না। এখনই দিচ্ছি বাবু, এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়াও। রাধা ওই বাচ্চাটাকে চিলি পটাটো দিয়ে দেয়। সেই বাচ্চাটা চিলি পটাটো খেতে শুরু করে আর খেয়ে বলে, আরে বাহ, এইটা তো অনেক সুস্বাদু চিলি পটাটো আছে। দিদি, আমাকে আরো একটা প্লেট দাও না। আরে, তোমার চিলি পটাটো ভালো লাগলো? হ্যাঁ দিদি, আমি আরো খাবো। হ্যাঁ, এইক্ষুনি দিচ্ছি। রাধা সেই বাচ্চাটাকে আরো একটা প্লেট দেয়। আর যখন ওর চিলি পটাটো বিক্রি হয়ে যায়, তখন সে নিজের ঠেলা নিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। দেখতে দেখতে রাধার দোকানে চিলি পটাটো ভালো মাত্রায় বিক্রি হতে শুরু করে। রাধা একদিন সীতার সাথে কথা বলছিল। আরে সীতা, আমার এখন মনে হচ্ছে আমার একটা হেল্পারের প্রয়োজন পড়বে, ঠেলায় এখন অনেক ভিড় হচ্ছে। রাধা এই কথাটা বলে, তখনই ডাইনি ওদের সামনে এসে যায়। আরে, তুমি তো সেই ডাইনি না যে আমাকে গাছের তলায় দেখা দিয়েছিলে? আমি সেই ডাইনি, আর আমি তবের থেকে তোমাদের সাহায্য করে চলেছি। আরে, কিভাবে? আর তুমি এখানে কি করে আসলে? আমি সেদিন তোমাকে কাঁদতে দেখেছিলাম, আর আমি তক্ষুনি নির্ণয় নিয়েছিলাম যে আমি তোমাদের দুজনের সাহায্য করব, আর তবের থেকে আমি তোমাদের সঙ্গে এসেছিলাম। সেদিন রাতে আমি দেখেছিলাম যে তোমার কাছে তো খাবার জন্য খাবারও নেই, তখনই আমি তোমাদের জন্যে রাতে খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। আচ্ছা, রাতে এতগুলো খাবার তুমি রেখেছিলে? হ্যাঁ, আমি নিজের শক্তি দিয়ে তোমাদের জন্য খাবার প্রকট করেছিলাম। আচ্ছা, এখন আমি বুঝলাম। হ্যাঁ, তোমরা দুই বোনে আমাকে ভুল বুঝবে না, আমি তোমাদের সাহায্য করতে এসেছিলাম, আর আমি চাই আমি সব সময় তোমার সাহায্য করতে থাকি। আচ্ছা, তাহলে কি তুমি আমার চিলি পটেটো বিক্রি করতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই করব। পরের দিন থেকে রাধা আর ডাইনি দুজনে একসাথে ঠেলা লাগায় আর চিলি পটেটো বিক্রি করে আর অনেক টাকা রোজগার করে আর সীতার ভালো করে পড়াশোনা করায়। একবার এক হাইওয়ের অন্ধ ডাইনি তিনটে লোকের পেছনে পড়ে যায়।
সেই তিনজন নিজেদের গায়ে গঙ্গা জল দিয়ে থাকে, যার জন্যে সেই ডাইনি তাদের গন্ধ পায় না। ভাই, এই গঙ্গা জল তো শুকিয়ে গেল, এখন কি করি? ভাই, তাড়াতাড়ি এইখান থেকে বের হওয়া হোক, তাড়াতাড়ি চলো। তারপর তারা তিনজন গাড়িতে বসে পড়ে আর সেইখান থেকে পালাতে শুরু করে। তখনই সে ডাইনি তাদের গন্ধ পেয়ে যায় আর তাদের গাড়ির পিছন ধরে নেয়। আরে মরে গেলাম রে ভাইরা, সেই হতচ্ছাড়া ডাইনি তো আবার গাড়ির পেছনে আসছে, এখন কি করি? শেরু ভাই, যা কিছুই হয়ে যাক, তুমি গাড়ি থামিও না। তখনই সেই ডাইনি তাড়াতাড়ি দৌড়ে আসে আর তাদের গাড়ির ছাদের উপরে চড়ে যায়। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়া ডাইনি তো আমাদের গাড়ির ছাদের উপরে চড়ে বসেছে, এখন কি হবে ভাই? আমি এখন মরতে চাই না ভাই, হায় কেউ আমাকে বাঁচিয়ে নাও। আরে মরে গেলাম রে, হায় মা বাঁচিয়ে নাও, হায় রে। আরে মূর্খ, কাঁদা বন্ধ কর আর আমাকে উপায়টা ভাবতে দে। শেরু ভাই, এক কাজ করো, গাড়ির গতি বাড়িয়ে দাও আর জোরে গাড়ির ব্রেক চিপে দাও, যাতে সেই ডাইনিটা নিচে পড়ে যাবে। তারপর শেরু গাড়ি জোরে চালাতে শুরু করে। আর জোরে ব্রেক চিপে দেয়। তখনই সে ডাইনি মাটিতে পড়ে যায় আর গর্জন করতে থাকে। তোদের এত সাহস, আমি তোদের ছাড়বো না, আমি তোদের রক্ত খেয়ে শান্তি পাবো। শেরু ভাই, তাড়াতাড়ি গাড়ি চালাও, আমাদের এখান থেকে বের হতেই হবে। তারপর শেরু গাড়ি জোরে বার করে নেয় আর জোরে গাড়িকে চালাতে শুরু করে। খুব ভালো শেরু ভাই, তাড়াতাড়ি চালাও, এখন তো সেই ডাইনি পেছনে রয়ে গেছে। তারপর কিছু দূর যেতেই তাদের গাড়ি আস্তে হতে শুরু করে। আরে ভাই, কি হলো? গাড়ি আস্তে করছো কেন? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আরে মরে গেলাম রে, এখন কি হবে? কি হলো ভাই, কিছু গন্ডগোল হয়েছে কি? ভাইরা, গাড়ির পেট্রোল শেষ হতে চলেছে। আরে ধ্বংস হোক তোর, এত বড় গাড়ি কিনে এনেছিস, একটু বেশি পেট্রোল ভরিয়ে নেওয়া উচিত ছিল না? এখন কি করি ভাই, আমরা সবাই মরবো। তখনই সেই গাড়ি আটকে আটকে দাঁড়িয়ে পড়ল। আরে মরে গেলাম রে, এই হতচ্ছাড়া গাড়ি তো দাঁড়িয়ে পড়লো ভাই, এখন কি করি? ভাইরা, তাড়াতাড়ি গাড়ির থেকে বের হও, আমাদের কোথাও লুকাতে হবে, না হলে সেই ডাইনি যে কোনো মুহূর্তে এখানে এসে যেতে পারে। তখনই তারা তিনজন গাড়ির থেকে নেমে যায় আর ঘন জঙ্গলে ঢুকে পড়ে। আরে পালাও রে পালাও, আজ তো অনেক বড় বিপদে পড়ে গেছি, এই হতচ্ছাড়া গাড়িতে ঘোরার চক্করে আমাদের বড় বিপদ এসে গেল। তারপর তারা তিনজন পাশেই থাকা ভগ্নাশেষে গিয়ে লুকিয়ে পড়ে। ভাই, এইখানে লুকিয়ে থেকে কোনো লাভ নেই, সেই ডাইনি আমাদের শুকতে শুকতে এখানে এসেই যাবে, আমাদের অন্য কোনো উপায় বের করতেই হবে। তখনই ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। ওরা তিনজন ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, মনে হয় সেই ডাইনি আশেপাশেই আছে। তখনই সেই ডাইনি তাদের সামনে এসে যায়।
আমি জানতাম তোমরা আশেপাশে কোথায় আছো। আমি তোমাদের গন্ধ পাই। কতদিন আর আমার থেকে লুকিয়ে বেড়াবে? তখন তারা তিনজন নিজের হাত মুখের উপরে রেখে দেয়, যাতে কি তাদের নিঃশ্বাসের আওয়াজ সে ডাইনি শুনতে না পায়। তারপর সেই ডাইনি ভগ্নাশেষের কাছে পৌঁছে যায়। তখনই রাজু ভয় পেয়ে যায়। আরে মরে গেলাম রে, এখনই আমাদের ছাড়বে না, আরে পালাও রে। ডাইনি রাজুর আওয়াজ শুনে সজাগ হয়ে যায় আর তার আওয়াজের পিছু ধরে। আরে মরে গেলাম রে, হে ভগবান আমাদের রক্ষা করো। তখনই সে ডাইনি উড়ে এসে তার কাছে পৌঁছে যায় আর তাকে ধরে ফেলে। আরে মরে গেলাম রে, আরে ভাই কেউ আমাকে বাঁচাও, এখন এই ডাইনি আমাকে জ্যান্ত ছাড়বে না। তারপর সেই ডাইনি রাজুকে হাওয়ায় উঠিয়ে নেয়। ব্যাস, অনেক হয়ে গেছে, এখন মরার জন্য তৈরি হয়ে যা। তারপর টিটু আর শেরুও সেখানে পৌঁছে যায় আর জোরে জোরে চিৎকার শুরু করে। আরে ভাই কেউ আছে, কেউ আমাদের রক্ষা করো, বাঁচাও বাঁচাও, আমাদের বন্ধুকে একটা ডাইনি ধরে ফেলেছে, কেউ আমাদের রক্ষা করো। তাদের আওয়াজ এক সাধু শুনে ফেলে আর সেখানে পৌঁছে যায়। আরে বাবা, ভালো হলো আপনি এসে গেলেন, দেখুন না আমাদের বন্ধুকে এই ডাইনি ধরে ফেলেছে, আপনি আমাদের সাহায্য করুন না। আমি চিনি এই ডাইনিকে, অনেক বছর ধরে সে এইখানেই ঘুরে বেড়াচ্ছে। তারপর বাবা কলস থেকে গঙ্গা জল বার করে আর সে ডাইনির উপরে ফেলে। তখন সে ডাইনি ছটপট করতে লাগে। আর সেখান থেকে পালিয়ে যায়। আপনার অশেষ কৃপা বাবাজি, আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে নিলেন। এই ডাইনি আবার ফিরে আসবে, এ তোমাদের পিছু ছাড়বে না। বাবা আমাদের কিছু উপায় বলুন, আমরা কি করে এই ডাইনির থেকে পিছু ছাড়াই? তোমাদের এই ডাইনির শরীর খুঁজতে হবে, তোমাদের তার শরীর খুঁজে তার শেষ কাজ করতে হবে, তখন সেই ডাইনি মুক্তি পেয়ে যাবে। ঠিক আছে বাবাজি, ততক্ষণ আপনি আমাদের উপরে গঙ্গা জল দিয়ে দিন, যাতে আমরা আরো সময় পাই। তারপর বাবা তাদের উপরে গঙ্গা জল দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর তারা তিনজন রাস্তার পাশের থেকে হাঁটতে থাকে আর সেই ডাইনির শরীরের খোঁজ করতে থাকে। তারপর কিছু দূর যাওয়ার পরে তারা রাস্তার পাশে কিছু ঝোপঝাড় দেখতে পায়। ভাই আমাদের এই ঝোপঝাড়ে খোঁজা উচিত, হতে পারে আমরা সেই ডাইনির শরীর এখানে পেয়ে যাই। তারপর তারা ঝোপঝাড়ে ঢুকে পড়ে আর কিছুক্ষণ খোঁজার পর তারা সেই শরীর পেয়ে যায়। তারপর তারা তিনজন তার শরীর উঠিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর কাঠ জোগাড় করতে শুরু করে দেয়। ভগবানের অশেষ দয়ায় আমাদের প্রাণ বেঁচে যাবে। তারপর তারা অনেক কাঠ খুঁজে সেই শরীরটার ওপরে রেখে দেয়। তখনই তাদের শরীর থেকে গঙ্গা জল শুকিয়ে যায়। রাজু ভাই, এই গঙ্গা জল তো শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করো, সেই ডাইনি কোনো সময় এখানে এসে যেতে পারে। তখনই ভয়ানক ভয়ানক আওয়াজ আসে। আর সেই ডাইনি সেখানে পৌঁছে যায়। আরে মরে গেলাম রে ভাই, ওই দেখো সেই ডাইনি এখানে এসে গেছে। তখনই সে ডাইনি তাদের দিকে এগোতে শুরু করে। রাজু ভাই তাড়াতাড়ি এর শরীর আগুনে পুড়িয়ে দাও, না হলে সে আমাদের জ্যান্ত ছাড়বে না। তখনই রাজু শরীরে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগাতেই সেই ডাইনি সেখানেই দাঁড়িয়ে পড়ে। তোমাদের অশেষ অশেষ কৃপা, এখন আমি মুক্তি পেয়ে যাব। আমি কত বছর ধরে কষ্ট পাচ্ছিলাম। তারপর সে ডাইনিও পুড়ে ছাই হয়ে যায়। তারপর তারা তিনজন নিজের গাড়িকে ধাক্কা মেরে গ্রামে নিয়ে যায়। সব গ্রামবাসীরা তাদের দেখে হাসতে থাকে। কি হলো শেরু ভাই, পেট্রোল শেষ হয়ে গেল নাকি ভাই? কিন্তু তারা তিনজন গ্রামবাসীদের কথায় কিছু খারাপ ভাবে না আর হাসতে হাসতে এগিয়ে যায়।